হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু ইনফিনিটি লার্ন উইথ ফান। তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের ক্লাস 8 এর সায়েন্সের ফাইনাল সাজেশন সেট নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, আজ এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে লাইট, সেখান থেকে সমস্ত প্রশ্ন ও তার সঠিক উত্তর নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। এখানে যে যে টাইপের কোশ্চেন আসবে, প্রথমে আমি এমসিকিউ টাইপের সমস্ত কোশ্চেন এবং তারপর আস্তে আস্তে লং অ্যান্সার টাইপের কোশ্চেনের দিকে যাব। ঠিক আছে, সমস্ত প্রশ্ন ও তার সঠিক উত্তর নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আজকের এই একটা ভিডিওতে। তাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো, তো দেখো আমি প্রথমে তোমাদের প্রশ্নবিচিত্রা, রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রা থেকে যা কিছু কোশ্চেন আছে, সমস্ত শর্ট প্রশ্ন, লং প্রশ্ন, ঠিক আছে, যা কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। তারপর কিন্তু আমি কিছু আরো সাজেস্টিভ কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই ভিডিও শেষে তোমরা কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড যা কিছু কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন ও তার সঠিক অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকের, আর এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না পরীক্ষায়, এইটুকু গ্যারান্টি তোমাদেরকে দিতে পারে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, একটি সমতল আয়নার তলের সাথে 35 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? আচ্ছা, তার মানে আপতন কোণের মান দিয়েছে 35 ডিগ্রি। আমরা কি জানি, প্রতিফলনের নিয়ম অনুযায়ী আই সমান হচ্ছে আর হয়, তাই তো? তাহলে এখানে প্রতিফলন কোণের মান হবে 35 ডিগ্রি। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, 1 নম্বরের প্রশ্ন আছে, কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তল থেকে কোন দিকে বাঁকবে ছবি এঁকে দেখাও। আচ্ছা, কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণ, ঠিক আছে, কাঁচ থেকে যদি বায়ুতে যায়, একটু দেখো ব্যাপারটা হচ্ছে, এটা যদি দুই মাধ্যমের বিভেদ তল হয় বা প্রতিফলক তল যাই বলো না কেন, এটা যদি কাঁচ মাধ্যম হয়, ঠিক আছে, কাঁচ থেকে আলোকরশ্মি যাচ্ছে কোথাতে, এটা ধরো নিচের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। ঠিক আছে, তো এটা ধরো কোনো আলোকরশ্মি এসে পড়েছে, ঠিক আছে, এটা ধরো অভিলম্ব লাইন। ঠিক আছে, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই কোণটা হচ্ছে আপতন কোণ আই, অভিলম্বটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিলাম। তো তাহলে কাঁচ, এটা হচ্ছে কোন কি মাধ্যম, ঘন মাধ্যম। ঠিক আছে, ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি যদি কোনো লঘু মাধ্যমে যায়, মনে রাখবে আলোকরশ্মি কিন্তু অভিলম্ব থেকে দূরের দিকে যায়। ঠিক আছে, এটা তার অ্যাকচুয়াল লাইনটা ছিল, এটা অ্যাকচুয়াল লাইন থেকে কি হবে, কিছুটা দূরের দিকে যাবে। ঠিক আছে, তো যাই হোক, দেখো প্রশ্নে চলে আসি। কি বলছে, কোন দিকে বাঁকবে না, অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকবে। ঠিক আছে, ছবি এঁকে আমি দেখিয়ে দিয়েছি। দেখো অ্যাকচুয়াল লাইনটা তোমাদেরকে দেখাতে হবে, আর এখানে এরোটা দিতে হবে। ঠিক আছে, আলোকরশ্মি এর গতিপথটা দেখাতে হবে, কোন দিক থেকে কোন দিকে আলোকরশ্মি যাচ্ছে। ঠিক আছে, কাছ থেকে বায়ুতে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকবে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেল। আচ্ছা, প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেল, রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? জল থেকে বায়ুতে প্রতিসরণের সময় আলোকরশ্মি কি বলছে না, বিভেদ তল বরাবর গেল। আচ্ছা, তার মানে এখানে তোমাদেরকে সংকট কোণের কথা বলা আছে। ঠিক আছে, মানে জল মাধ্যমের সংকট কোণ যদি তোমার জানা থাকে তাহলে হবে, জল থেকে, এটা যদি জল হয়, ঠিক আছে, আর এটা যদি বায়ু হয়, জল থেকে বায়ুতে যাচ্ছে আলোকরশ্মি, এই কোণে এসে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে অভিলম্ব লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতন কোণ। ঠিক আছে, তো জল থেকে বায়ুতে গেলে কি হবে, আলোকরশ্মি অভিলম্ব থেকে কিছুটা দূরের দিকে বাঁকবে। তাহলে এটা হচ্ছে কি না, প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা চিহ্নিত করি। তো এখানে ব্যাপার হচ্ছে কি বলা আছে না, আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা এই বিভেদ তল বরাবর যাবে, মানে এই বরাবর যাবে। ঠিক আছে, তার মানে এখানে প্রতিসরণ কোণটা কত দেওয়া আছে, আর সমান হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। তো আলোকরশ্মি মনে রাখবে যে যখন কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখনই কিন্তু আলোকরশ্মি কি হয় না, অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকে। আর দূরের দিকে বাঁকতে বাঁকতে যদি প্রতিফলক তল বরাবর যায়, আপতন কোণের যে মানের জন্য কোনো
আলোক রশ্মি প্রতিফলক তল বরাবর যাবে, আপতন কোণে সেই মানটাকে কি বলা হচ্ছে না সংকট কোণ বলা হচ্ছে। তার মানে এখানে ঘুরে ফিরে জল মাধ্যমে সংকট কোণের এর কোথায় বলা হয়েছে। তো মনে রাখবে জল মাধ্যমের ক্ষেত্রে সংকট কোণের মান হয় কত না 49 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটা সংকট কোণের মান আমি তোমাদেরকে বলে দিই যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। যেমন মনে রাখবে কাচের ক্ষেত্রে সংকট কোণের মান, কাচের ক্ষেত্রে সংকট কোণের মান হচ্ছে তোমার 42 ডিগ্রি। ঠিক আছে। আরেকটা হচ্ছে হীরক যা খুশি বলো না কেন, হীরার ক্ষেত্রে সংকট কোণের মান হয় 24.5 ডিগ্রি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই মনে রাখবে। যাই হোক, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, প্রদত্ত ক্ষেত্রে সদ্বিম্ব না অসদ্বিম্ব গঠিত হয়। আচ্ছা দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব না অসদ্বিম্ব, এটা জানার আগে তোমাদেরকে একটা কথা বলি যে সদ্বিম্ব কাকে বলবো, অসদ্বিম্ব কাকে বলবো। ঠিক আছে, সদ্বিম্ব হচ্ছে যখন কোনো আলোক রশ্মি, মানে যেদিকে আলোক রশ্মি থাকবে, মানে কোন বস্তু যেদিকে থাকবে, কোন বস্তু যেদিকে থাকবে, প্রতিবিম্ব যদি ঠিক তার বিপরীত দিকে গঠিত হয়। ঠিক আছে, যেমন আমি একটু ছবিটা এঁকে দেখাচ্ছি। এখানে দেখো যে এটা যদি কোনো তল হয়, এখানে ধরো বস্তু আছে, তার জন্য প্রতিবিম্ব যদি তার ঠিক বিপরীত দিকে গঠিত হয়, ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো না সৎ প্রতিবিম্ব বলবো। আর সাথে সাথে মনে রাখবে সৎ প্রতিবিম্ব সবসময় কি হয় না অবশীর্ষ হয়। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব সবসময় অবশীর্ষ হয়, মানে অবশীর্ষ মানে উল্টো, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার ঠিক উল্টো দিকে আছে। ঠিক আছে, তো আয়নার ক্ষেত্রে কি হয় বলতো, আমরা এটা যদি কোনো মিরর হয়, কোনো আয়না হয়, এখানে যদি কোনো বস্তুকে রাখা থাকে, তার যে প্রতিবিম্ব সেটা এইদিকে কোথাও তৈরি হয়। ঠিক আছে, এই কোথাও তৈরি হবে, মানে বস্তুর দূরত্ব আয়না থেকে বা দর্পণ থেকে যাই বলো না কেন, সেখান থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সবসময় কি হয় না সমান হয়। ঠিক আছে, তো যাই হোক, বস্তুটা আর প্রতিবিম্ব এরা কিন্তু সবসময় একই দিকে থাকে। ঠিক আছে, এটাকে যদি তুমি এক্স এক্সিস আর এটাকে যদি ওয়াই এক্সিস ধরে নাও, দেখো দুজনেই কিন্তু ওয়াই এক্সিস বরাবর আছে। ঠিক আছে, মানে বস্তু আর প্রতিবিম্ব দুজনে কিন্তু দর্পণের একই দিকে আছে। ঠিক আছে, দর্পণের মানে এখানে দুজনে ধরো ওয়াই অক্ষ বরাবর আছে। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্বটা হবে সেই প্রতিবিম্বটাকে আমরা কি বলবো না অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব যদি সেদিকেই গঠিত হয় তখন সেরকম প্রতিবিম্বকে আমরা কি বলবো না অসৎ প্রতিবিম্ব বলবো। ঠিক আছে, এছাড়া এর সংজ্ঞা আরো অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে। যেমন কি বলতে পারো যে কোন বস্তু বা কোন আলোক রশ্মি দিয়ে যদি বলা হয় তাহলে কি বলবে না কোন আলোক রশ্মি যদি সত্যি সত্যি কোথাও গিয়ে মিট করে আর সেখান থেকে যে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, তো সেরকম প্রতিবিম্বটাকে আমরা কি বলবো না সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আর যেখানে তুমি সৎ প্রতিবিম্ব পাবে সেইখানে কিন্তু প্রতিবিম্বটা সবসময় বস্তু যেদিকে থাকবে তার উল্টো দিকে, মানে সৎ প্রতিবিম্ব সবসময় অবশীর্ষ হবে, এটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, আর অসৎ প্রতিবিম্ব সবসময় কি হবে না সমশীর্ষ হবে। তার মানে এখানে দেখো সমশীর্ষ প্রতিবিম্ব পেয়েছো, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব ঠিক সেই দিকে গঠিত হয়েছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি রকম প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব, অসৎ। আর অসৎ প্রতিবিম্ব মানে সেটা সবসময় কি হবে না সমশীর্ষ হবে। ঠিক আছে, অসৎ ও সমশীর্ষ। ঠিক আছে, মানে সমশীর্ষ কথার অর্থ হচ্ছে সোজা, মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব ঠিক সেই দিকেই গঠিত হয়েছে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কিরকম হলো না সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা সিনেমার পর্দায় কিরকম প্রতিবিম্ব গঠিত হয় না মনে রাখবে সিনেমার পর্দায়, এটা আমি বলে দিচ্ছি, সিনেমার পর্দায় হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, মানে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটাই সৎ প্রতিবিম্ব, আর সিনেমার পর্দাতে যেহেতু তুমি ছবি দেখতে পাচ্ছ তাহলে অবশ্যই সেটা সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে তারপরটা দেখো, কি বলছে না পুকুরের জলে তীরবর্তী গাছের যে প্রতিবিম্ব দেখা যায়। আচ্ছা, পুকুরের জলটাকে যদি কোনো পর্দা ধরে নাও, ঠিক আছে, তো সেই পর্দাতে গাছের ছবিটা ধরা যাচ্ছে, তার মানে সেটা কি না সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা, আর তাছাড়া কি না গাছটা যেদিকে থাকে প্রতিবিম্বটা ঠিক তার উল্টো দিকে গঠিত হয়, তার মানে সৎ, আর সাথে সাথে অবশীর্ষ পাচ্ছি, তার মানে এটা ঠিকই আছে, মানে অবশীর্ষ প্রতিবিম্ব পাচ্ছি মানে কি সেটা সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। তার মানে কি না পুকুরের জলে
বা তীরবর্তী পুকুরের জলে তীরবর্তী গাছের যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবসময় কি না সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3। কি বলছে দেখো এখানে, এর একটি তলে 3 এর 1, আচ্ছা 3 এর 1 এর কথা বলেছেন এটা অনুযায়ী। ঠিক আছে, কি বলছে দেখো, এর প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন না প্রতিসরণের দ্বারা প্রতিবিম্ব গঠিত হয় তা উল্লেখ করো। আচ্ছা, তাহলে দেখো সমতল দর্পণে কিন্তু প্রতিস্ফলন হয় না, প্রতিফলন হয়। তাহলে মনে রাখবে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের জন্য প্রতিবিম্ব গঠিত হচ্ছে। সিনেমার পর্দায় এক্ষেত্রে কি হচ্ছে না, কোনো লেন্স লাগানো থাকে। ঠিক আছে, কিরকম লেন্স লাগানো থাকে না, উত্তর লেন্স লাগানো থাকে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমার লেন্সে কি হয় না, আলোর প্রতিসরণ ঘটে। ঠিক আছে, তাহলে সিনেমার পর্দায় আলোর প্রতিসরণের জন্য কিন্তু প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর পুকুরের জলেও কিন্তু কি হয় না, প্রতিসরণ, জলে কি হয় আলোর প্রতিসরণ ঘটে। ঠিক আছে, তো তাহলে এখানেও কিন্তু প্রতিসরণের জন্যই কি হচ্ছে না, গাছের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 3, কিভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। আচ্ছা, চলে এসো, কিভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আমি একটু ব্যাখ্যা করি। দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলবো সেটা একটু বলে দিই। যে আলোক রশ্মি, দেখো এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা শর্ত আছে। কি শর্ত না, আলোক রশ্মিকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, তো ধরে নাও যে এটা হচ্ছে কি না কোনো ঘন মাধ্যম, আর এটা হচ্ছে কোনো লঘু মাধ্যম। ঠিক আছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে, এক্ষেত্রে আলোক রশ্মি যদি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, এটা ধরো সংকট কোণ, মানে এটা ধরো জল মাধ্যম। ঠিক আছে, জল মাধ্যম, জলের ক্ষেত্রে সংকট কোণের মান কত হয় 49 ডিগ্রি। ধরো এটা 60 ডিগ্রি সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হয়েছে কোনো আলোক রশ্মি। ঠিক আছে, কোনো আলোক রশ্মি জলে 60 ডিগ্রি কোণে এসে আপতিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা জানি যে 49 ডিগ্রি জলের সংকট কোণের মান, তো সেই কোণে এসে পড়লে আলোক রশ্মি কিন্তু প্রতিফলক তল বরাবর যাবে। তো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে, তাহলে আলোক রশ্মি কোন দিকে যাবে না, আবার কিন্তু কি হয়ে যাবে না, প্রতিফলিত হয়ে যাবে এখানে এক্ষেত্রে। ঠিক আছে, আলোক রশ্মি এখানে কি হয়ে যাবে না, প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, প্রতিফলিত হয়ে যাবে। এক্ষেত্রে যে প্রতিফলন হবে সেটাকে বলা হচ্ছে কি না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, সেই প্রতিফলনের ধর্ম মেনেই যাবে, আপতন কোণ সমানই প্রতিফলন কোণ হবে। ঠিক আছে, এটা যদি 60 হয় তো এটাও 60 হবে। তো এর নাম কেন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে, মনে রাখবে যে এক্ষেত্রে আলো যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমের অভ্যন্তরে আবার ফিরে যাচ্ছে, তাই এটাকে অভ্যন্তরীণ বলা হচ্ছে। এবং পূর্ণ প্রতিফলনের অর্থ হচ্ছে এখানে আলোক রশ্মির সম্পূর্ণ অংশই, মানে মনে করো এখানে যদি 100টা আলোক রশ্মি এসে থাকে, তো 100টা আলোক রশ্মি কিন্তু এখানে প্রতিফলিত হয়ে যাচ্ছে, কোনো আলোক রশ্মির কোনো প্রতিসরণ বা শোষণ বা এই টাইপের কিছু হচ্ছে না। ঠিক আছে, তাই এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, তো এটাই আমাদের দেখানো ছিল, রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে বলেছিল। ঠিক আছে, কিভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। আচ্ছা, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত হবে। দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সবসময় সমান হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, যে এটা যদি কোনো আয়না হয়, এটা কোনো আয়না, এখানে ধরো বস্তু দাঁড়িয়ে, কোনো বস্তু আছে বা আমি আছি, আমার কথা বলেছে এখানে, এই ডিস্টেন্সটা 50 সেমি বলেছে। ঠিক আছে, 50 সেমি, তার মানে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, প্রতিবিম্বের যে দূরত্ব সেটাও হচ্ছে 50 সেমি হবে। তার মানে এই ডিস্টেন্সটা কত হবে সেটা জানতে চাইছি, এটা কত হবে 50 প্লাস 50 100 সেমি। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে। খুবই ইজি একটা কোশ্চেন, আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে। আমরা কি জানি, প্রতিফলন নিয়ম অনুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর প্রতিফলনের দ্বিতীয় সূত্র এটা, তাই তো, তাহলে প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা চলে এসো এবারে নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো নিয়মিত প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন নাকি বিচ্ছুরণ, কোনটা হবে এখানে।
কি হবে বলো, সঠিক অ্যান্সার কি হবে? না, এখানে সঠিক অ্যান্সার হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, হিরেকে চকচকে দেখায় কিসের জন্য? না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ঠিক আছে, আচ্ছা চলে আসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে কতগুলি? আচ্ছা, মনে রাখবে যে দুটা দর্পণ, এটা ধরো একটা দর্পণ আর এটা একটা দর্পণ। ঠিক আছে, তো দুটা দর্পণের মাঝের কোণ যদি থিটা হয়, দুটি দর্পণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঠিক আছে, দুটা দর্পণের মধ্যবর্তী কোণ যদি, ছবিটা আঁকি একটু ভালো করে, এই কোণটা বলছে থিটা। ঠিক আছে, যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যা কত হয়? না নাম্বার অফ ইমেজ n সমান হচ্ছে 360 বাই থিটা মাইনাস 1 হয়। তো এখানে থিটার মান দেওয়া আছে, দেখো থিটার মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে নাম্বার অফ ইমেজ n সমান কত হবে? 360 বাই 60 মাইনাস 1, কেটে যাচ্ছে 6 6 যা 36 মাইনাস মানে 6 মাইনাস 1 মানে হচ্ছে, একবার ডাইরেক্ট লিখছি 5। তাহলে 5টি ইমেজ কিন্তু এখানে গঠিত হবে, প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে 5টি। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, আয়নার থেকে বস্তুর দূরত্ব বাড়ালে বা কমালে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে? আয়না থেকে বস্তুর দূরত্ব যদি বাড়ানো হয়, আচ্ছা দেখো এখানে এটা যদি কোনো আয়না হয়, এটা ধরো কোনো বস্তু, ঠিক আছে, আয়না থেকে এবার বস্তুর দূরত্ব যদি বাড়ানো হয়, মানে ধরো বস্তু প্রথমে এখানে ছিল, পরে বস্তুর দূরত্ব বাড়িয়ে এটা করা হলো। ঠিক আছে, তো প্রতিবিম্বের কি হবে? প্রতিবিম্ব তাহলে একই ডিস্টেন্সে প্রথমে এখানে থাকবে। ঠিক আছে, প্রথমে প্রতিবিম্ব থাকবে কোথায়? প্রতিবিম্ব প্রথমে থাকবে এখানে, সেম দূরত্বে, বস্তুর দূরত্ব যা হবে প্রতিবিম্বের দূরত্ব মোটামুটি সেটাই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে কি বলছে দেখো, বস্তুর দূরত্ব বাড়ালে বা কমালে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে? আচ্ছা, বস্তুর দূরত্ব প্রথমে ধরো 10 ছিল, এটাও কি হবে? বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব বলেছে, মানে এদের মধ্যেকার দূরত্ব। আচ্ছা, এটা 10 হলে এই ডিস্টেন্সটাও 10 হবে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কি হবে? 20 হবে। ঠিক আছে, এবার এটা যদি বাড়িয়ে মনে করো 10 থেকে 20 করা হয়, ঠিক আছে, এই ডিস্টেন্সটা যদি 10 হয়, তাহলে ধরো মোটামুটি এই ডিস্টেন্সটা হচ্ছে, প্রতিবিম্ব থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 20। ঠিক আছে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 20। ঠিক আছে, যে কোনো ইউনিট ধরনের সেমিমিটার যা হয়। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি 20 হয়, তাহলে এখানে প্রতিবিম্বটাও কি হবে? না 20 মিটার দূরেই তৈরি হবে, এই ডিস্টেন্সটা তাহলে 20 হবে। ঠিক আছে, 20 ইউনিট, এটাও 20 ইউনিট হবে। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে দেখো, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হচ্ছে, এটাকে যদি দ্বিগুণ করা হয়, এটা কত হচ্ছে? না 4 গুণ হচ্ছে এটাকে। আচ্ছা, তার মানে ব্যাপার হচ্ছে কি না, প্রতিবিম্বের দূরত্ব কত গুণ বাড়বে বা কমবে, এটাকে যদি দ্বিগুণ করা হয়, এটাও দ্বিগুণ হবে। ঠিক আছে, তার মানে এখানে ডিস্টেন্সটা দেখো 20 করা হয়েছে, তো এই এদের দুজনের মধ্যে ডিস্টেন্স তখন হচ্ছে কত? না 20 প্লাস 20 40। ঠিক আছে, আচ্ছা সবসময় কি হচ্ছে না দ্বিগুণই হবে, এটা 30 করলে এটাও 30 প্লাস 30 মানে 60 হবে। ঠিক আছে, তার মানে সবসময় এটা দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো কি আছে, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়? আচ্ছা, আলোক রশ্মি সংকট কোণ একটু আগে বললাম যে সংকট কোণের অর্থ হচ্ছে আলোক রশ্মি যে কোণে আপতিত হলে, এক্ষেত্রে সংকট কোণ হতে গেলে আলোকে সবসময় মনে রাখবে ঘন থেকে, বারবার বলছি, লঘুতে যেতে হবে, তবেই কিন্তু আলোক রশ্মির সংকট কোণের ব্যাপার আসবে। ঠিক আছে, তো সংকট কোণের অর্থ কি? না সংকট কোণের অর্থ হচ্ছে আলো যে কোণে আসুক না কেন, প্রতিসরণ কোণটা হচ্ছে কি হবে? না 90 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে প্রতিসৃত রশ্মিটা কি হবে? না অভিলম্ব এর সাথে 90 ডিগ্রি কোণে অথবা প্রতিফলক তল বরাবর, প্রতিফলক তল ঘেঁষে যাবে। ঠিক আছে, মানে এই আর সমান হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলছে দেখো, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তার মানে সেটাই বলেছে আর সমান কত হবে?
90 ডিগ্রি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, কোন আলোকরশ্মি একটি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কোনো আলোকরশ্মি ধরো, কি বলছে, এটা ধরো প্রতিফলক তল। ঠিক আছে, এটা কোনো প্রতিফলক তল, এই অংশটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলক তল। এটা কোনো আলোকরশ্মি প্রতিফলক তলে কি হচ্ছে না, লম্ব ভাবে এসে পড়ছে, মানে অভিলম্ব লাইন বরাবর। ধরো এটা হচ্ছে অভিলম্ব লাইন, এই অভিলম্ব লাইন বরাবর এসে পড়ছে। তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? তাহলে এখানে আগে আপতন কোণের মানটা কত বলতো? আপতন কোণের মান হচ্ছে, আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে, আপতিত রশ্মি অভিলম্বের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে প্রতিসরণ মানে সরি এখানে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণও কিন্তু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা জানি কি না, আই সমান হলে আর হয়, তাহলে আই 0 হলে আরও 0 হবে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, সমতল দর্পণে লম্ব হবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত হবে? সমতল দর্পণে লম্ব হবে আপতিত, একই কোশ্চেন দিয়েছে ঘুরে ফিরে। আবার আমি আরেকবার বলে দিচ্ছি, এটা সমতল দর্পণ, সমতল দর্পণে কোন আলোকরশ্মি লম্ব হবে আপতিত হওয়ার অর্থ হচ্ছে আপতন কোণের মান 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা জানি কি আই সমান আর হয়, তাহলে প্রতিফলন কোণের মানও হচ্ছে আর সমান হচ্ছে কত হবে না, 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো নেক্সট কোশ্চেন, 45 ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? এটা তোমরা নিজেরা করো। আমি একটু আগেই বলে দিলাম, নাম্বার অফ ইমেজ এন সমান কি হয় না, 360 বাই থিটা মাইনাস 1। ঠিক আছে, তো তাহলে এখানে থিটার জায়গাতে কি করবে, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে। এটার অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলা আছে দেখো, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণের মান কত? একটু আগেই আমি বলে দিলাম, হীরার সংকট কোণের মান হচ্ছে 24.5 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে দেখো কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, দুটি সমতল দর্পণ যখন পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা কত? আবার ঘুরে ফিরে সেটাই দিয়েছে। ঠিক আছে, সমতল দর্পণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে প্রতিবিম্বের সংখ্যা n সমান কত হবে, 360 বাই 60, সে এটাই দিয়েছে 5টি হবে, যেটা একটু আগেই করলাম। ঠিক আছে, তো তাহলে এখানে অ্যান্সার হবে 5। ঠিক আছে, এটা সমান হচ্ছে 5টি, n সমান হচ্ছে 5টি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলা আছে দেখো, দুটি সমতল দর্পণ পরস্পর 30 ডিগ্রি কোণ করে আছে, এদের মাঝামাঝি জায়গায় একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে? তো তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো তোমরা। এখান থেকে প্রশ্নবিদ্যা থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাও আমি অনেক কোশ্চেন স্কিপ করে গেছি। ঠিক আছে, তাও এটাও তোমরা নিজেরা করে দেখাও, n সমান কত হবে। ঠিক আছে, নাম্বার অফ ইমেজ n সমান হচ্ছে 360 বাই থিটা মাইনাস 1 হয়। ঠিক আছে, এটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার আমি বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার হচ্ছে 13, কোশ্চেন নাম্বার 13। আর আগের যে কোশ্চেনটা ছিল সেটারও কোশ্চেন নাম্বার আমি বলে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে একটা কোশ্চেন স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তাহলে কোশ্চেন নাম্বার 9 এন্ড কোশ্চেন নাম্বার 13, এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, মাঝে একটা কোশ্চেন স্কিপ হয়ে গেছিল, এটা যেটা হচ্ছে শূন্য স্থানের প্রতিসরাঙ্ক কত হয়, শূন্য, অসীম, 1 নাকি 5? তো এটা বলার আগে আমি আগে প্রতিসরাঙ্ক জিনিসটা কি বলে দিই। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে কি না, আলো যখন মনে করো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে ধরো আলো কোন একটা মাধ্যম থেকে, এটা ধরো বায়ু মাধ্যম, ঠিক আছে, আর এটা ধরো জল মাধ্যম। ঠিক আছে, আলো বায়ু মাধ্যম থেকে যখন জল মাধ্যমে যাচ্ছে, এটা হচ্ছে অভিলম্ব, তখন হয় অভিলম্ব এর দিকে যাবে, না হলে অভিলম্ব থেকে দূরের দিকে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আলো রশ্মি কি হচ্ছে না, অভিলম্বের দিকে যাবে, যেহেতু ঘন মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে,
মনে রাখবে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে বাঁকে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকে। ঠিক আছে, যাই হোক এখানে শূন্যস্থানে প্রতিসরাঙ্ক বলেছে। প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক মিউ সমান কি হয়? মিউ সমান হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। ঠিক আছে, মানে মিউ সমান হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ঠিক আছে, তো এছাড়াও মিউ সমান আরো কি কি হয় না, মিউ সমান হচ্ছে দুটো মাধ্যমে অ্যাকচুয়ালি আলোক রশ্মির প্রতিসরণ ঘটে কেন? আলোক রশ্মির প্রতিসরণ ঘটে আলোক রশ্মির গতিবেগের পার্থক্যের জন্য। তাহলে দুটো মাধ্যমের গতিবেগের অনুপাতও বলতে পারো। ঠিক আছে, মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে গতিবেগকে আমরা সি ধরতে পারি। ঠিক আছে, তাহলে সি বাই ভি এটা সমানও মিউ হয়। আবার দুটো মাধ্যমের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতকেও বলা হয় ল্যামডা জিরো বাই ল্যামডা। ঠিক আছে, তার মানে মনে রাখবে যে মিউ এটা হচ্ছে কি না, মিউ মানে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রতিসরাঙ্ক আমি এবার লিখে দিই। প্রতিসরাঙ্ক এটা কি একটা কনস্ট্যান্ট, সাইন আই বাই সাইন আর, এই যে রেশিওটা এটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়। এই কনস্ট্যান্টটাকে আমরা প্রতিসরাঙ্ক বা মিউ দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, তো প্রতিসরাঙ্ক এটা অলওয়েজ কি হয়? প্রতিসরাঙ্ক মিউ এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় ভি এর সাথে। ঠিক আছে, আবার এটা হচ্ছে এই মিউটাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মিউ ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ল্যামডা। ঠিক আছে, মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে আলোর, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রতিসরাঙ্কের মানটা কিন্তু তত কম হবে। আলোক রশ্মির গতিবেগ যদি বেশি হয়, যেখানে বা যেই মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ বেশি হবে সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, তো এখানে শূন্যস্থানের প্রতিসরাঙ্ক, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্কের মানটা মনে রাখবে যে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1 এবং শূন্যস্থান বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ককে 1 ধরেই তার সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কিন্তু আলোচনা করি। ঠিক আছে, তো যাই হোক দেখো চলে এসো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে আপতন কোণের উপর, প্রতিসরণ কোণের উপর, দুই মাধ্যমের প্রকৃতির উপর নাকি বিভেদ তলের উপর। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক হচ্ছে দু রকমের হয়। ঠিক আছে, প্রতিসরাঙ্ক দু রকমের হয়, একটু বলে দিই এখানটা। প্রতিসরাঙ্ক এটা দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলবো আমরা একটু বলি। আপেক্ষিক, আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলবো না, যে কোনো, আগে পরম প্রতিসরাঙ্কটা বলে দিই। পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বায়ু এর সাপেক্ষে যে কোনো মাধ্যমের, ঠিক আছে, বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কি বলবো না, আপেক্ষিক পরম প্রতিসরাঙ্ক বলবো। বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কিন্তু আমরা ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলবো। ঠিক আছে, যেমন জল মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কত হয়? 1.33। ঠিক আছে, কাঁচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কত হয়? 1.5 হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, এবারে দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি না, বায়ু ছাড়া যে কোনো দুটো মাধ্যম হতে পারে, একটার সাপেক্ষে আরেকটার প্রতিসরাঙ্ককে আমরা কিন্তু কি বলবো না, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যেমন এ যদি একটা মাধ্যম হয় আর বি যদি একটা মাধ্যম হয়, ঠিক আছে, এ এবং বি যদি দুটো মাধ্যম হয়, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা লিখবো কিভাবে না, এ মিউ বি, এইভাবে লিখবো। ঠিক আছে, এর অর্থ হচ্ছে পরে যেটা আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখছি এই প্রথম মাধ্যমের সাপেক্ষে, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো সেটা কি বলছে দেখো, দুটো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে আপতন কোণের উপর, প্রতিসরণ কোণের উপর। দেখো এখানে আপতন কোণ বা প্রতিসরণের কোণের কোনো ব্যাপার নেই, দুই মাধ্যমের প্রকৃতির উপর নাকি বিভেদ তলের উপর। আচ্ছা, যেটা ডিপেন্ড করছে দুই মাধ্যমের প্রকৃতির উপর। ঠিক আছে, মাধ্যম দুটো কি, ঠিক আছে, সেই মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। পর্দায় ফেলা যায়, একটু আগেই বললাম যে সৎবিম্ব কাকে বলবো আর অসৎবিম্ব কাকে বলবো, সংজ্ঞাটা বলার সময় বললাম যে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে সৎবিম্ব বলে, আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অসৎ প্রতিবিম্ব বলে। তাহলে এখানে পর্দায় ফেলা যায় যেটা, সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন দেখো। VSAQ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, তো
প্রথম কোশ্চেন কি আছে দেখো, ও আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে আমরা কোনো বস্তুকে যে দেখি, সরাসরি কিন্তু আমরা কোনো বস্তুকে দেখতে পাই না। কোনো বস্তুর উপর, ধরো এটা কোনো একটা বস্তু, ঠিক আছে, সেই বস্তুতে কি হলো না, আলো এসে পড়লো, সেই আলো প্রতিফলিত হয়ে ধরো কোনো দর্শকের চোখে এসে পড়লো, ঠিক আছে, সেই আলো প্রতিফলিত হয়ে কি হলো না, কোনো দর্শকের চোখে এসে পড়লে সেই দর্শক কিন্তু ওই বস্তুটাকে, মানে এখানে আমি জাস্ট একটা আলো রশ্মিকে দেখিয়েছি, এরকম অসংখ্য আলো রশ্মি তো এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়, ঠিক আছে। তো সেই প্রতিফলিত রশ্মিগুলোর জন্য আমরা কিন্তু ওই বস্তুটাকে দেখে থাকি। তার মানে কি, আমরা কোনো বস্তুর প্রতিফলিত রূপকে দেখি, কোনো বস্তুকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাই না, যে কোনো বস্তু হোক না কেন তার প্রতিফলিত রূপকে দেখে থাকি, ঠিক আছে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে, আচ্ছা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অর্থ হচ্ছে যে যদি একটু আগে বললাম যে যদি 100টা আলো রশ্মি আসে, 100টা আলো রশ্মি কি হবে না, প্রতিফলিত হবে, ঠিক আছে। তো এখানে মনে করো যদি 100টা আলো রশ্মি প্রতিফলিত না হয়, যদি মনে করো 100টা আলো রশ্মি এলো এই বস্তুটার উপর, তো প্রতিফলিত হলো ধরো 90টা আলো রশ্মি, তার মানে 90টা আলো রশ্মির জন্য ওর 90% অংশকে তো আমরা দেখতে পাবো, তাই না। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি বস্তুকে দেখতে পেতাম না? অবশ্যই পেতাম। কি বললাম বুঝতে পারছো তো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না হলেও আমরা কিন্তু বস্তুকে দেখতে পাবো, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, VSQ কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। কি বলেছে দেখো, তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত? একটু আগেই বললাম, এটা হচ্ছে যদি আয়না হয়, এখানে এটা হচ্ছে বস্তু দূরত্ব এটা দেওয়া আছে 50 সেমি, ঠিক আছে। তাহলে এইখানে প্রতিবিম্বের দূরত্ব কি হবে, 50 সেমি হবে, এই দিকটাও 50 হবে, তাহলে তোমার থেকে মানে এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে না, 100 সেমি হবে, ঠিক আছে। তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি না, প্রতিবিম্ব কত দূরে থাকবে না, তোমার থেকে প্রতিবিম্ব থাকবে 100 সেমি দূরে, ঠিক আছে। আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, কোন প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়? আচ্ছা, প্রতিফলন দু রকমের হয়, এটা আমরা জানি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা দেখো, নিয়মিত না বিক্ষিপ্ত কোন প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়? দেখো, বিক্ষিপ্ত প্রতিফলন হলে সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো কি হয় না, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তাই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবিম্ব আমরা দেখতে পাই না। নিয়মিত প্রতিফলন যেমন আয়নাতে কিন্তু আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, তাই এখানে কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে নিয়মিত প্রতিফলন হবে, ঠিক আছে। নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কি বলছে দেখো, দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? একটু আগে বললাম মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, মানে মাধ্যমটা কি মাধ্যম। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দুটি সমতল দর্পণের মাঝের কোণ 60 ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা কত? একটু আগে অনেকবার বললাম, সংখ্যা হচ্ছে 5টি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 6। কি বলছে দেখো, পেরিস্কোপে আলোর কোন ধর্ম কাজে লাগানো হয়? ঠিক আছে, মনে রাখবে পেরিস্কোপে হচ্ছে আলোর প্রতিফলন এই ধর্মকে কাজে লাগানো হয়, ঠিক আছে। প্রতিফলন, আলোর প্রতিফলন এই ধর্মকে কাজে লাগানো হয় পেরিস্কোপ যন্ত্রে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। কি বলছে দেখো, তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো, দর্পণটি তোমার দিকে 4 সেমি সরিয়ে আনা হলো, প্রতিবিম্বটি তোমার দিকে কতটা সরে আসবে? আচ্ছা, এখানে এটা ধরে নাও কোন সমতল দর্পণ, ঠিক আছে। সমতল দর্পণে কি বলছে দেখো, এবারে তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো, দর্পণটি তোমার থেকে 4 সেমি সরিয়ে আনা হলো। এখানে তুমি ধরো এখানে আছো, কিছু একটা ডিস্টেন্স তুমি ধরে নাও নিজের মতো করে, ঠিক আছে। ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে 10, কিছু দেওয়া নেই, আমি 10 ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে। 10 সেমি, সেমি দিয়ে দেওয়া আছে যেহেতু আমি 10 সেমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দর্পণকে নেওয়া আসা হচ্ছে তোমার দিকে 4 সেমি, তার মানে এখন তোমার আর দর্পণের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে কত হয়ে গেল না, 6 সেমি হয়ে গেল, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 6 সেমি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে
সেমি। আচ্ছা, এবারে দেখো কি বলছে, তাহলে প্রতিবিম্বটি তোমার দিকে কতটা সরে আসবে। আচ্ছা, প্রতিবিম্ব তাহলে প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল, এটা যদি 10 সেমি হয়, এটা এখান থেকে প্রতিবিম্ব 10 সেমি দূরে তৈরি হয়েছিল, তার মানে ঠিক আছে। প্রতিবিম্ব তোমার দিকে কতটা সরলে প্রতিবিম্ব কতটা সরবে, এখানে এটাকে যদি দর্পণকে 4 সেমি সরানো হয়, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এখন দর্পণ থেকে 4 সেমি দূরে পিছনের দিকে তৈরি হবে, ঠিক আছে। মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 6 সেমি, তাহলে দর্পণ থেকে এদিকে 6 সেমি দূরে তৈরি হবে প্রতিবিম্ব, ঠিক আছে। এখন দর্পণ কিন্তু আর এটা নয়, এখন দর্পণ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব এখান থেকে ধরো এদিকে 6 সেমি দূরে গঠিত হবে, এই ডিস্টেন্সটা ধরে নাও 6 সেমি, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? না এখানে গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব তোমার ডিস্টেন্স প্রথমে ছিল কত? 10 + 10 মানে 20। এখন প্রতিবিম্ব তোমার ডিস্টেন্স কত হলো? 6 + 6 মানে 12, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা কত সেমি সরে এলো? না 20 - 12, 20 - 12 মানে হচ্ছে 8 সেমি, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা সরে এলো কত? না 8 সেমি সরবে, ঠিক আছে। আচ্ছা, চলে এসো পরের কোশ্চেন। কি বলছে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। মানে একটা প্রাকৃতিক উদাহরণ বলতে বলেছে আর কি। প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি হতে পারে? না মরুভূমির মরীচিকা, ঠিক আছে, মরীচিকা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোক রশ্মি বিভেদ তল বরাবর গেলে প্রতিসৃত রশ্মিটি কত কোণে আপতিত হয়। মানে একটু আগে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা এমসিকিউ তে করলাম, ঠিক আছে। কি বলেছে দেখো, জল থেকে বায়ুতে, ঠিক আছে, জল থেকে আলোক রশ্মি যাচ্ছে বায়ুতে, তার মানে কি না এখানে আবার কি বলেছে, আলোক রশ্মি বিভেদ তল বরাবর যাচ্ছে, মানে এখানে প্রতিসৃত রশ্মিটা বলছে, মানে প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তার মানে ঘুরে ফিরে যে কোশ্চেনটা দিয়েছে সেটা কি না জলের সংকট কোণের মান কত, ঠিক আছে। আমি একটু আগেই বললাম যে জলের সংকট কোণের মান হচ্ছে কত হয়? 49 ডিগ্রি, ঠিক আছে, মনে রাখবে। তাহলে রশ্মিটি কত কোণে আপতিত হয়? না 49 ডিগ্রি কোণে, ঠিক আছে। আচ্ছা, কচু পাতা, এখান থেকে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে তোমার এরকমটা যদি বলে দেয় যে কি বলবো না সংকট কোণ আসলে আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ। আচ্ছা, কোনটা হবে এখানে? সংকট কোণ, ঠিক আছে। এবং আরো একটা কোণ দিয়ে দিল। তো মনে রাখবে সংকট কোণ হচ্ছে আসলে কিন্তু আপতন কোণ, ঠিক আছে। প্রতিফলন কোণের মান, প্রতিসরণ কোণের মান যেখানে 90 ডিগ্রি হচ্ছে আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের সেই মানটাকে বলা হচ্ছে কি না সংকট কোণ। তার মানে সংকট কোণ হলো আসলে আপতন কোণ। এটা কিন্তু কোশ্চেন দিতেই পারে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কচু পাতার উপর জলের ফোঁটাকে চকচকে দেখায় আলোর কোন ঘটনা এর জন্য দায়ী। তো যে কোনো চকচকের ব্যাপারে দেওয়া থাকলে সেটার ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই দায়ী একমাত্র, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি দিয়েছে দেখো। আচ্ছা, একটি মোমবাতির শিখা থেকে 1.5 সেমি দূরত্বে একটি দর্পণ রাখা আছে। এটা ধরো কোন মোমবাতির শিখা, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার ডিস্টেন্সে কি বলছে না একটি দর্পণ রাখা আছে। দর্পণের ডিস্টেন্স হচ্ছে মোমবাতি থেকে, মোমবাতি শিখা থেকে দর্পণের ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। আচ্ছা, শিখা ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, ঘুরে ফিরে এখানে সেই একটা কোশ্চেনই দেওয়া আছে এখানে, মানে এটা যদি প্রতিবিম্ব হয় তাহলে এখানে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 1.5, সরি এটা 1.5 মিটার, ঠিক আছে, 1.5 মিটার। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত হবে? 3 মিটার হয়ে যাবে। 1.5 প্লাস 1.5 মানে হচ্ছে 3 মিটার। তাহলে শিখা ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে কত? না 3 মিটার, ঠিক আছে। আচ্ছা, চলে এসো কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, প্রতিবিম্বের সংখ্যা 7 হলে দর্পণে
দুটি দর্পণের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কিন্তু নাম্বার অফ ইমেজ বার করছিলাম। এখানে কিন্তু নাম্বার অফ ইমেজ দেওয়া আছে। n সমান, আমরা ফর্মুলাটা একবার লিখছি, n সমান হচ্ছে 360/θ - 1। তো n এর মান হচ্ছে যখন 7, তখন থিটার মান কত সেটা বলতে বলেছে। তাহলে 360/θ -1 এটা সমান 7। তো এখান থেকে কি পাবে না, 360/θ এটা সমান হচ্ছে 360/θ সমান হচ্ছে 7 + 1 মানে হচ্ছে 8। তাহলে থিটা সমান 8, থিটা সমান হচ্ছে কত 360। তাহলে থিটা সমান কত হবে 360/8। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো, 8 × 4 = 32, 8 × 5 = 40, 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা চলে এসো, এটা এখানে আশা করছি দেখা যাবে না, আমি একটু এটাকে এখানে আরেকবার করে দিই। দেখো এখানটাতে করছি, দেখো n সমান দেওয়া আছে 7 সমান হচ্ছে 360/θ - 1। এবারে এই 1টাকে এদিকে নিয়ে এলে +1 হয়ে যাবে, তাহলে 8, আমি একবার ডাইরেক্ট থিটাটাকে গুণ করে দিচ্ছি কোণাগুণি। ঠিক আছে, 8 থিটা সমান হচ্ছে 360, থিটা সমান হচ্ছে 360/8, তাহলে এটা করলে আসবে 45। ঠিক আছে, তো থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলে এসো পরের কোশ্চেন কি বলছে দেখো 13। পেরিস্কোপে দর্পণগুলির বাহুর সঙ্গে কত কোণে থাকে। মনে রাখবে এটা 45 ডিগ্রি কোণে থাকে। পেরিস্কোপের দর্পণগুলি বাহুর সঙ্গে হচ্ছে 45 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, আচ্ছা পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, একটু আগেই আমি সংজ্ঞাটা বললাম যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে, তাই আমি আর লিখছি না। ঠিক আছে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি বলা হচ্ছে না, ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলে এসো কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, সংকট কোণের মান বলছে 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে। আচ্ছা, সংকট কোণ মানে প্রতিসরণ কোণ সবসময় 90 ডিগ্রি হবে। সংকট কোণের মান যাই হোক না কেন, ঠিক আছে, যে কোনো মাধ্যমের জন্য হোক না কেন, প্রতিসরণ কোণের মান সংকট কোণের ক্ষেত্রে সবসময় 90 ডিগ্রি হবে। আচ্ছা, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলে আপতন কোণের সেই মানটাকেই তো আমরা সংকট কোণ বলি, তাই না। আচ্ছা, তাহলে এখানে প্রতিসরণ কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, চলে এসো, আলোর প্রতিসরণ ঘটার কারণ লেখো। দেখো আলোর প্রতিসরণ ঘটার প্রধান কারণ হচ্ছে গতিবেগের পার্থক্য। কার গতিবেগের পার্থক্য না, আলোক রশ্মির গতিবেগের পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু 1 নম্বরে দিয়েছে তাই গতিবেগের পার্থক্য এইটুকু বললেই হবে। ঠিক আছে, আলোক রশ্মির গতিবেগের পার্থক্য এটাই হচ্ছে কি না প্রতিসরণ ঘটার প্রধান কারণ। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর কত কোণে রাখতে হয়। আচ্ছা, ক্যালাইডোস্কোপ এক্ষেত্রে এরকম স্পেশাল কোনোভাবে বলা যাবে না যে আয়নাগুলিকে কত কোণে রাখা হয়। তবু এক ধরনের ক্যালাইডোস্কোপ আছে, যেটা আমি তোমাদের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, যেক্ষেত্রে 3টা রেক্ট্যাঙ্গুলার তল ইউজ করা হয়। দেখো এই একটা তল আছে, ঠিক আছে, আর ভিতরের দিকে একটা আছে, আর নিচে একটা আছে। ঠিক আছে, এই 3টা আয়তাকার তল এখানে আছে। সেই তলগুলোর মধ্যে এই যে প্রত্যেকটা তোমার দর্পণের মধ্যে যে কোণটা, ঠিক আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ ধরে নিতে পারো। এই অংশটা দেখো, ঠিক আছে, একটু এখানে দেখাই, এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, এইটা একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে প্রতিটা কোণ, এই কোণটা বলো বা এই কোণটা বলো বা এই কোণটা বলো, প্রতিটা কোণ কত হয় 60 ডিগ্রি করে। ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে এই টাইপের ক্যালাইডোস্কোপের জন্য আমি এটাকে বলতে পারি যে পরস্পর 60 ডিগ্রি কোণে রাখা হয়। ঠিক আছে, এটার জন্য আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে একটু আগেই বললাম যে সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয়, কারণ বস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেই দিকেই গঠিত হয়, মানে বস্তু যদি সোজা থাকে দর্পণ এটা প্রতিবিম্ব যদি সোজাই থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলবো না অসৎ প্রতিবিম্ব বলবো। ঠিক আছে, আর অসৎ প্রতিবিম্ব সবসময় কি হয় না সমশীর্ষ, মানে যেখানে তুমি সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাবে সেটাই হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এক কথায় এটা সবচেয়ে সহজ, এইভাবে মনে রাখবে।
আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপতন কোণ ড্যাশ কোণ অপেক্ষা বড় হয়। অবশ্যই সংকট কোণের থেকে বেশি কোণে আলোকরশ্মি যদি পড়ে, সংকট কোণ এর থেকে বেশি কোণে যদি আলোকরশ্মি পড়ে, তখন সেক্ষেত্রে আলোকরশ্মির আর প্রতিসরণ না হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যায়। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন চলে এসেছে। দেখো, একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। সৎ প্রতিবিম্ব আয়নায় গঠিত প্রতিবিম্ব হচ্ছে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব, সরি, আর সৎ প্রতিবিম্ব হচ্ছে তোমার অসৎ প্রতিবিম্ব হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব কি হতে পারে? সৎ প্রতিবিম্ব হচ্ছে যে অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, বেশিরভাগ ক্ষেত্রে সৎ প্রতিবিম্বই হয়। যদি শুধুমাত্র ফোকাস আর পোলের মাঝখানে যদি বস্তু থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সৎ প্রতিবিম্ব গঠিত হয়। বা তুমি এভাবে বলতে পারো যে কোনো উত্তল লেন্সে গঠিত প্রতিবিম্ব, ঠিক আছে, সেগুলো হচ্ছে সব সৎ প্রতিবিম্ব। আর তাছাড়াও বলতে পারো যে পুকুরে, যেটা একটু আগে দেখলাম, যে পুকুরে কোনো গাছের যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা, বা এটাও বলতে পারো যে কি বলবো না, কোনো সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হচ্ছে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটাই হচ্ছে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, চলে এসো, এদের মধ্যে কি পার্থক্য আছে বলে তোমার মনে হয়? অনেকগুলো পার্থক্য বলা যেতে পারে। 1 নম্বর পার্থক্য হচ্ছে সৎ প্রতিবিম্বকে চোখে দেখা যায়। ঠিক আছে, চোখে দেখা যায় আর পর্দাও ফেলা যায়। সৎ প্রতিবিম্বকে চোখে দেখা যায় আর তার সাথে সাথে হচ্ছে ও পর্দায় ফেলা যায়, ও পর্দায় ফেলা যায়। আর অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয় না, সেটা হয় না। 2 নম্বর ক্ষেত্রে কি হয়, মানে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে 2 নম্বর পার্থক্য কি বলা যেতে পারে? সৎবিম্ব সবসময় বস্তু সাপেক্ষে, এটা যদি প্রতিবিম্ব হয়, মানে বস্তু হয়, তাহলে তার প্রতিবিম্ব যেটা হবে, যদি মনে করো এটা প্রতিবিম্ব এইদিকে হয়, প্রতিবিম্বটা সবসময় কি হবে, উল্টা হবে। এটা হচ্ছে কার ক্ষেত্রে না, সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে। আর অসৎ প্রতিবিম্ব সবসময় কি হয় না, বস্তু সাপেক্ষে। তাহলে সৎ প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে অবশীর্ষ হয়, আর অসৎ বিম্ব বস্তু সাপেক্ষে সমশীর্ষ হয়, মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব সেদিকেই গঠিত হবে। এটা কার ক্ষেত্রে না, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, দুটো পার্থক্য মোটামুটি লিখলেই চলবে। আচ্ছা, এছাড়াও আরো অনেক পার্থক্য লেখা যাবে। ঠিক আছে, দুটো পার্থক্য মেনলি বলে দিলাম তোমার। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, কচু পাতার উপরে থাকা জলের ফোঁটা চকচক করে কেন, চিত্র সহযোগে ব্যাখ্যা করো, সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। আচ্ছা, কচু পাতার উপর, কচু পাতা, ঠিক আছে, সেখানে তার উপরে জলের ফোঁটা পড়লে চকচক, মানে এই চকচক কথাটা যদি কোথাও পাও, সেক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সর্বপ্রথম সেখানে লিখে দেবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই ঘটনা ঘটে। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, যে কোনো বস্তু যেটা চকচক করছে, ঠিক আছে, সেটা এর পিছনে মেন কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। চিত্র সহ সংজ্ঞা দিতে বলেছে সংকট কোণের। কি সংজ্ঞা দিবে সংকট কোণের সংজ্ঞা? সংকট কোণ কাকে বলবো? দেখো, যে সংকট কোণ, আলোকরশ্মি সংকট কোণের ক্ষেত্রে শর্ত ছিল একটা, কি শর্ত বললাম না, আলোকরশ্মিকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি আপতন কোণে যে মানের জন্য প্রতিসৃত রশ্মি হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, ঠিক আছে, মানে প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আপতন কোণের সেই মানটিকে বলা হচ্ছে কি না, আর সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণের সেই মানটিকে বলা হচ্ছে সংকট কোণ। আচ্ছা, আরো ভালোভাবে সংজ্ঞাটা কিভাবে দেবে একবার বলে দিই, যে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় যদি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, সেক্ষেত্রে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে সংকট কোণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এখানে কেলাইডোস্কোপ সম্পর্কে একটু বিবরণ দেওয়া আছে।
দেখো এখানে এই যে কোশ্চেনটা ছিল কোশ্চেন নাম্বার 4, যেটা কি বলেছে দেখো একটু, ক্যালাইডোস্কোপের বিবরণ ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ঠিক আছে, তার আগে কোশ্চেন নাম্বার 3টা একটু বলে দিই। দেখো কি আছে, দেখো আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত। আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি মনে রাখবে, প্রতিফলন কোণ 0 ডিগ্রি। আর চ্যুতি কোণ কত এক্ষেত্রে, চ্যুতি কোণ ডেল্টা সমান মনে রাখবে একটু, যে চ্যুতি কোণ ডেল্টা সমান হয় 180 মাইনাস 2i। তো তাহলে চ্যুতি কোণ ডেল্টা সমান কি হবে, 180 মাইনাস i0 আরো 0। ঠিক আছে, তাহলে 2i সমান 2 into 0 মানে 180 হচ্ছে, 180 মাইনাস 0 সমান হচ্ছে 180। ঠিক আছে, তো এটাও কিন্তু পড়তে পারে যে আলোক রশ্মি যদি কোনো মাধ্যমে লম্বভাবে আপতিত হয়, ঠিক আছে, বা কোনো তলে কোনো প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হবে। ঠিক আছে, না চ্যুতি কোণ হচ্ছে 180 ডিগ্রি। বা কোশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে বলতে পারে যে আলোক রশ্মির কোনো প্রতিফলক তলে কত কোণে আপতিত হলে চ্যুতি কোণ ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ। ঠিক আছে, না আলোক রশ্মি যদি 0 ডিগ্রি কোণে আপতিত হয় বা অভিলম্ব বরাবর আপতিত হয় তাহলে চ্যুতি কোণের মান কিন্তু ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, প্রতিফলনের ক্ষেত্রে। আর প্রতিসরণের ক্ষেত্রে কি হয় না, চ্যুতি কোণের মানটা কিন্তু মিনিমাম হয়। তো চ্যুতি কোণ বলতে কি না, আলোক রশ্মি তার অ্যাকচুয়াল গতিপথ থেকে, ধরো এটা যদি কোনো আলোক রশ্মি হয়, ঠিক আছে, এটা ওর অ্যাকচুয়াল পথ ছিল, আলোক রশ্মি তার অ্যাকচুয়াল পথ থেকে যতটা কোন দিকে বাঁকবে, যে কোনো দিকে যতটা বাঁকবে সেটাকে চ্যুতি কোণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক এখানে চ্যুতি কোণের কোনো ব্যাপার দেয়নি, তাও আমি বলে দিলাম একটু। ঠিক আছে, বি এর কোশ্চেনটা কি বলেছে, 3 এর বি, রশ্মি চিত্রের সাহায্যে মরুভূমিতে সৃষ্ট মরীচিকার ব্যাখ্যা দাও। আচ্ছা, মরুভূমিতে সৃষ্ট মরীচিকা এর ব্যাখ্যাটা আমি একটু বলে দিচ্ছি। দেখো শর্টে, যে ধরো এখানে কোনো স্থান আছে, ঠিক আছে, হচ্ছে এটা কি না, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনিত তারিত একটা ঘটনা। ঠিক আছে, মানে মরীচিকাটা কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হচ্ছে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোক রশ্মিকে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হতে হবে। ঠিক আছে, আর সংকট কোণ কাকে বলে না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যায় তাহলে সেক্ষেত্রে সংকট কোণ পাবো। ঠিক আছে, না হলে কিন্তু সংকট কোণের ব্যাপার তো নেই। তো তাহলে দেখো যে এক্ষেত্রে এই যে তোমার এটা ধরো যদি ভূপৃষ্ঠ হয়, আমরা মরুভূমিতে মরীচিকা দেখি কখন, সাধারণত গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো গ্রীষ্মকালে মনে রাখবে যে ভূপৃষ্ঠ এর কাছাকাছি এই সংলগ্ন বায়ুর স্তরটা কি হয় না, উত্তপ্ত হয়। ঠিক আছে, আর উত্তপ্ত বায়ুটা কি হয় না, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তাই এখানে বায়ুমণ্ডলটাকে যদি অনেকগুলো স্তরে ভাগ করে দাও তাহলে নিচের দিকে যে স্তরটা আছে সেটা হচ্ছে কি হবে, লঘু হবে। ঠিক আছে, কারণ হালকা বায়ু উপরে উঠছে মানে এই অংশটা অনেকটা লঘু মাধ্যম হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত উপরের দিকে যাবে তত ঘন মাধ্যম পাবে। এইভাবে বায়ুমণ্ডলটা অনেকগুলো স্তরে বিভক্ত হয়ে যায়, উপর থেকে নিচের দিকে যত যাবে তত কি হবে না, ঘন লঘু মাধ্যম পাবে। ঠিক আছে, এবার আলোক রশ্মি যদি লঘু মাধ্যমে এসে পড়ে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয় না, ধরো এখানে আলোক রশ্মি কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, যেতে যেতে কি হয় না, অ্যাকচুয়াল পথ থেকে কি হয় কিছুটা দূরের দিকে বেঁকে যায়। এক্ষেত্রে তারপরেরটাতে কি হবে, আরো কিছুটা দূরের দিকে বেঁকে যাবে। তারপরটাতে কি হবে, আরো কিছুটা দূরের দিকে বেঁকে যাবে। তারপরটাতে কি হবে, হয়তো এখান থেকে আলোক রশ্মি আর না বেঁকে সোজা প্রতিফলিত হয়ে চলে গেল। ঠিক আছে, এখানে কোনো দর্শক যদি দেখে সেটা কি দেখবে না, তার মনে হবে যে এখানের কোনো বিন্দু থেকে আলোক রশ্মিটা এসেছে, স্থান থেকে সরাসরি এখানে এসেছে, সেটা কিন্তু দেখতে পাবেন। কারণ আমাদের চোখ সবসময় কি হয় না, সোজা পথকে ফলো করে। ঠিক আছে, তো এরকম অসংখ্য আলোক রশ্মির জন্য, ঠিক আছে, একটা আলোক রশ্মি দিয়ে জাস্ট দেখানো হয়েছে, এরকম অসংখ্য আলোক রশ্মির জন্য কি হবে না, প্রতিফলিত রশ্মিগুলো কি হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন হবে তখন সেক্ষেত্রে এই রশ্মিগুলো এখানে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, যে বিন্দুতে মনে হয় কি না এখানে কোথাও জল বা এই টাইপের কিছু আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকার একটা ব্যাখ্যা। ঠিক আছে, শর্টে বলে দিলাম। যদি তোমরা কমেন্ট করো, যদি এরকম বুঝতে পারছো না এরকম কেউ কমেন্ট করো, তাহলে আমি কিন্তু ডিটেলসে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ক্যালাইডোস্কোপ এর বিবরণ ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। দেখো ক্যালাইডোস্কোপের বিবরণ আমি একটু লিখে দিয়েছি এখানে। দেখো ক্যালাইডোস্কোপ শব্দটি প্রাচীন গ্রিক শব্দ থেকে এসেছে, যা ক্যালোস নামে পরিচিত, যার অর্থ সৌন্দর্য, ইভস যার অর্থ হচ্ছে যা দেখা যায়, এবং স্কোপিও যার অর্থ দেখা যায়। আচ্ছা, একজন স্কটিশ উদ্ভাবক যার নাম হচ্ছে ডেভিড ব্রুস্টার, তিনি কিন্তু 1817 সালে ক্যালাইডোস্কোপ আবিষ্কার করেন এবং 1817 সালে এটি পেটেন্ট করেন। ঠিক আছে, কার্যপ্রণালী, এর কি কার্যপ্রণালী আছে দেখো,
কার্যপ্রণালী হচ্ছে এখানে যে ক্যালাইডোস্কোপের কার্যনীতি হলো আলোর একাধিক প্রতিফলন। ঠিক আছে, তাহলে আলোর প্রতিফলন এই নীতির উপর ক্যালাইডোস্কোপটা কাজ করে। ঠিক আছে, ক্যালাইডোস্কোপের মধ্যে থাকা একাধিক আয়না কোন বস্তুর একাধিক প্রতিফলন ঘটায়। ঠিক আছে, এবং এই প্রতিফলিত আলোর কারণে ক্যালাইডোস্কোপের এক প্রান্তে একটি প্রতিসম প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, এক প্রান্তে একটি প্রতিসম প্যাটার্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই হচ্ছে কার্যপ্রণালী। ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় ক্যালাইডোস্কোপ? প্রথম কথা হচ্ছে ক্যালাইডোস্কোপ শিশুদের জন্য বিনোদনের খেলনা হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, 2 নম্বর ক্যালাইডোস্কোপের তৈরি সুন্দর প্যাটার্ন ফ্যাশন ডিজাইনাররা ব্যবহার করেন। ঠিক আছে, 3 নম্বর কি বলছে দেখো, শিল্পীরা নতুন রঙের নিদর্শন তৈরি করতে ক্যালাইডোস্কোপ ব্যবহার করেন। আর 4 নম্বর বলছে দেখো কি না, ডিজাইনাররা রাগ, জামা কাপড়, গহনা ইত্যাদির নিদর্শন তৈরিতে ক্যালাইডোস্কোপ ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলছে দেখো, সংকট কোণ কাকে বলে? একটু আগে বললাম, তাই আর এটা আমি বলছি না। ঠিক আছে, চলে এসো তার সাথেই কোশ্চেন আছে একটা, যেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয়? একটু আগেই বললাম যে আয়নাতে গঠিত প্রতিবিম্ব সবসময় কি হয় না, অসৎ প্রতিবিম্ব। অসৎ মানে যেখানে তুমি সমশীর্ষ প্রতিবিম্ব পাবে সেটাই হচ্ছে অসৎ প্রতিবিম্ব। মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে গঠিত হলে প্রতিবিম্ব হচ্ছে সবসময় অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন কি বলছে? 6 নম্বর কোশ্চেনে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? বায়ুর সাপেক্ষে, একটু আগে বললাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংজ্ঞা ভালো করে বলে দিলাম। ঠিক আছে, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণের মান কত? 24, এটাও বলে দিয়েছি, যদিও আরেকবার বলে দিয়েছি 24.5 ডিগ্রি। ঠিক আছে, হীরার সংকট কোণের মান হচ্ছে 24। সংকট কোণের মানগুলো একটু তিনটা, একটু মনে রাখবে। জলের ক্ষেত্রে 49 ডিগ্রি, হীরার ক্ষেত্রে 24.5 ডিগ্রি এবং কাচের ক্ষেত্রে হচ্ছে 42 ডিগ্রি। এই তিনটার মধ্যেই তোমাদের পড়বে যদি পড়ে তো। ঠিক আছে, আচ্ছা, চলে এসো আলোর প্রতিসরণ এর সূত্র দুটি লেখো। প্রতিসরণের সূত্রগুলো কি কি? আলোর প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র হচ্ছে এটা যদি আপতিত রশ্মি হয়। ঠিক আছে, এটা যদি আপতিত রশ্মি হয়, এটা যদি অভিলম্ব হয়। ঠিক আছে, এটা যদি মনে করো, ধরো এটা লঘু মাধ্যম থেকে আলো রশ্মি ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে কিছুটা কি হবে, অভিলম্বের দিকে কিছুটা থেকে যাবে। ঠিক আছে, এটা আলো রশ্মি অ্যাকচুয়াল পথ ছিল। ঠিক আছে, আচ্ছা, এটা যদি অভিলম্ব হয়, এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এটা আলোক রশ্মিটা। ঠিক আছে, রশ্মির দিকটা দেখে দিলাম এরো দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো প্রতিসরণের দুটো সূত্র আছে। প্রথম সূত্র আমরা কি জানি? প্রথম সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দু, এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু, যে বিন্দুতে আপতিত রশ্মি এসে প্রতিফলক তলের উপর পড়ছে। ঠিক আছে, এবং এই আপতন বিন্দু থেকে প্রতিফলক তলের উপর যদি কোনো একটা লম্ব লাইন টানা হয় সেটাকে অভিলম্ব বলা হয় এবং একে এন দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এন দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে কি বলেছিলাম না, লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আরেকবার বলে দিচ্ছি দেখো প্রথম থেকে, যে আলোক রশ্মি এক্ষেত্রে প্রতিসরণের প্রথম সূত্রটা কি না, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটা কি না, দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন। আপতন কোণের সাইন মানে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন মানে হচ্ছে সাইন আর। এই দুটো এর যে অনুপাত সেটা সবসময় কি হবে, ধ্রুবক হবে, এবং এই ধ্রুবকটাকে কি বলা হয়, এই ধ্রুবকটা হচ্ছে মিউ দ্বারা চিহ্নিত করা হয়, যে ধ্রুবকটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম কথা হচ্ছে আলোর গতিবেগের উপর নির্ভর করে, আলোর গতিবেগের উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 3 নম্বর হচ্ছে মাধ্যমের
আলোকীয় ঘনত্বের উপর নির্ভর করে, আলোকীয় ঘনত্বের উপর নির্ভর করে। যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব যত বেশি হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কিন্তু তত বেশি হবে, ঠিক আছে। আলোকীয় ঘনত্বের সাথে প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে প্রপোর্শনাল হয়, ঠিক আছে, মনে রাখো। যাই হোক, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রতিসরাঙ্কের মান নির্ণয় করা যেতে পারে তা চিত্র সহ আলোচনা করো। এটা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রতিসরাঙ্ক মিউ এর মান কিভাবে নির্ণয় করা যেতে পারে, মানে মিউ সমান কি হয় না, মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, এটা তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করো, যদি না বুঝতে পারো কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো এটা। আচ্ছা, চলে এসো পরের কোশ্চেন কি বলছে দেখো, সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য লেখো। একটু আগেই বললাম সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য, তাই আর বলতে হচ্ছে না। প্রতিটির একটি করে উদাহরণ দাও। সদ্বিম্বের উদাহরণ বললাম, অসদ্বিম্বের উদাহরণ বলে দিয়েছি, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 11, আপতন কোণ বৃদ্ধি করলে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়। আপতন কোণ যদি বাড়ানো হয় মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়। আচ্ছা, মিউ সমান কি হয়, একটা জিনিস একটু দেখো, সাইন আই বাই সাইন আর, এটা সমান হচ্ছে মিউ, ঠিক আছে। তো মিউটা কি করে, মিউটা তো কনস্ট্যান্ট, সেটা সাইন আই বা সাইন আর এর উপর তো ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এই দুটো মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। তো সাইন আই সাইন আর যাই হোক না কেন, মিউ এর কোনো পরিবর্তন কিন্তু হবে না একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য, ঠিক আছে। তাহলে আপতন কোণ বৃদ্ধি করো বা হ্রাস করো, যাই করা হোক না কেন, মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয় না, কোনো পরিবর্তনই হয় না, কারণ মাধ্যমের প্রতিসরাঙ্ক আপতন কোণের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। সমতল দর্পণের যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেই সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম বলছে, এক নম্বর বলে দিচ্ছি যে বস্তু দূরত্ব, এটা যে সমতল দর্পণ হয়, সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সবসময় সমান হয়, এই দুটো দূরত্ব সবসময় সমান হয়। এটা যদি বস্তু দূরত্বকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়, প্রতিবিম্বের দূরত্ব ভি দ্বারা চিহ্নিত করা হয়, ইউ সমান হচ্ছে কি হয় না, ভি হয়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি হচ্ছে, বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার সাথে সমান হয়। বস্তুর উচ্চতা যদি এইচ ধরা হয়, প্রতিবিম্বের উচ্চতা যদি এইচ ডট ধরা হয়, তাহলে এইচ সমান হচ্ছে এইচ ডট, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা সবসময় কি হয়, অসৎ এবং সমশীর্ষ হয়। 3টা বৈশিষ্ট্য হয়ে গেল। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি বলা যেতে পারে না, প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে। এই 4টা বৈশিষ্ট্য মোটামুটি করলেই হয়ে যাবে, ঠিক আছে। চলে এসো নেক্সট এবং আজকে সর্বশেষ কোশ্চেন কি বলেছে দেখো, সংকট কোণের মান কি আলোর বর্ণের উপর নির্ভর করে। সংকট কোণের মান আলোর বর্ণের উপর নির্ভর করে না, সংকট কোণের মান শুধুমাত্র কিসের উপর নির্ভর করে না, মনে রাখবে যে সংকট কোণের মান শুধুমাত্র, সংকট কোণ মানে কি, আপতন কোণ, ঠিক আছে। সংকট কোণ মানে হচ্ছে এই আপতন কোণটাকে সংকট কোণ বলা হচ্ছে, ঠিক আছে। লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে আলো রশ্মি যখন কোনো লঘু মাধ্যমে যাবে, ঠিক আছে, সেই যে কোণে আপতিত হবে, ঠিক আছে, সেই আপতন কোণটাকে বলা হচ্ছে কি না সংকট কোণ, ঠিক আছে। আপতন কোণের সেই মানটাকে বলা হচ্ছে সংকট কোণ যখন আলো রশ্মি দুই মাধ্যমে বিভেদ কোণ ঘেঁষে যাবে, ঠিক আছে। মানে প্রতিসরণ কোণ যখন কি হবে না 90 ডিগ্রি হবে, ঠিক আছে। মানে এই অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হবে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে থিটা মানে আর সমান যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংকট কোণের মান আলোর বর্ণের উপর নির্ভর করে না, সংকট কোণের মান আলোর বর্ণের উপর নির্ভর করে না, কারণ বর্ণ যদি মনে করো সংকট কোণের মান, হ্যাঁ অবভিয়াসলি সরি, এটা সংকট কোণের মান আলোর বর্ণের উপর নির্ভর করবে, কারণ কি না, লাল বর্ণের আলোর বেগ বেশি হওয়ার জন্য তার কি হয় না, সে যদি কোনো মাধ্যমে এসে পড়ে তো সেক্ষেত্রে তার চ্যুতি কোণটা অনেক কম হয়, ঠিক আছে। আবার বেগুনি বর্ণ তার ক্ষেত্রে চ্যুতি কোণের মান অনেক বেশি হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে
বর্ণের উপর নির্ভর করে হবে এখানে, ঠিক আছে। এটা বর্ণের উপর কি নির্ভর করে, বর্ণের উপর কি নির্ভর করে, এটা অ্যান্সার হবে পরে, ঠিক আছে, বর্ণের উপর নির্ভর করে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, এক ব্যক্তির 5 কিমি/আওয়ার বেগে একটি আয়নার দিকে হেঁটে আসছে। আচ্ছা, এক ব্যক্তি 5 কিমি/আওয়ার বেগে একটা আয়নার দিকে হেঁটে আসছে, তার প্রতিবিম্বের বেগ কত হবে? আচ্ছা, বস্তু এটা যদি মনে করো দর্পণ হয়, ঠিক আছে, এখানে এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, বস্তু এইদিকে যাচ্ছে 5 কিমি/আওয়ার বেগে, ঠিক আছে, তাহলে তার প্রতিবিম্বের বেগ কত হবে? প্রতিবিম্বের বেগও কিন্তু কি হবে না, এদিকে প্রতিবিম্বের বেগ বস্তুর বেগ একই দিকে হবে, সে একই বেগই হবে, কারণ এক্ষেত্রে এই বস্তুর দিকে যত মানে দর্পণের দিকে যত সরবে প্রতিবিম্ব দর্পণের দিকে ততই সরবে, মানে এক্ষেত্রে এর বেগটা হবে কোন দিকে না, তার উল্টো দিকে হবে, ঠিক আছে, গতিবেগটা সরি উল্টো দিকে হবে, এখানে এই দিকে হবে। এই যদি 5 কিমি/আওয়ার বেগে যায় তাহলে এও কিন্তু 5 কিমি/আওয়ার বেগে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যদি বলা থাকে যে প্রতিবিম্বের সাপেক্ষে বস্তুর গতিবেগ, সেটা কিন্তু ডবল হয়ে যাবে, একটু মনে রাখবে, ঠিক আছে। যদি প্রতিবিম্বের সাপেক্ষে বলতো বস্তুর গতিবেগ বা বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের যদি বলে, সেক্ষেত্রে কিন্তু 10 কিমি/আওয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রতিবিম্বের বেগ শুধু বলেছে, তার মানে দর্পণের সাপেক্ষেই বলেছে, ঠিক আছে। যদি প্রতিবিম্বের সাপেক্ষে বস্তুর বেগ বা বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ বলতো, সেক্ষেত্রে ডবল হয়ে যাবে, না আদারওয়াইজ কিন্তু একই থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চলে আসবো নেক্সট যে ভিডিও, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে। তো তাই ততক্ষণে জুড়ে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।